আসসালামু আলাইকুম। তো এখন আমরা বাস্তব সংখ্যার আরেকটি টাইপ জটিল সংখ্যা এবং ভাজক সংখ্যা নিয়ে পড়ব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো দেখেন প্রথমত জটিল সংখ্যা। জটিল সংখ্যা কি? জটিল সংখ্যা পড়ার আগে আমি একটা কথা লিখে দিয়েছি, সেটা হচ্ছে জটিল সংখ্যা হচ্ছে শুধুমাত্র বিসিএস ক্যান্ডিডেটদের জন্য। অর্থাৎ এখানে প্রাইমারি বা নিবন্ধন বা নবম থেকে 17তম গ্রেডের যে পরীক্ষাগুলো হয় ওইগুলোতে সাধারণতভাবে জটিল সংখ্যা ফোকাস করে না। তো যারা শুধুমাত্র বিসিএস পরীক্ষার্থী বা শুধু ভাবছেন বিসিএস দিব তাদের জন্য এই পার্টটি। আচ্ছা, তো চলুন আমরা শুরু করি। দেখেন, আমি যদি -8 কে ক্যালকুলেটরে লিখে এন্টার প্রেস করি তাহলে দেখবেন আপনাদের ম্যাথ এরর দেখাবে। কারণ রুটের ভিতরে মাইনাসকে কি করে না, অ্যালাউ করে না, তাই না? তাহলে এই যে যে রুটের ভিতরে যে সংখ্যাগুলা মাইনাস থাকে, যেমন √3, √-4, তো এই সংখ্যাগুলোকে মেনলি জটিল সংখ্যা বলা হয়। ওকে, তো দেখেন জটিল সংখ্যার বেলায় একটা বিষয় টানা মুখস্থ করে নেবেন, সেটা হচ্ছে যে জটিল সংখ্যা বা ইমাজিনারি নাম্বারকে আমরা আই দ্বারা প্রকাশ করি। অর্থাৎ কোন একটা নাম্বারের সাথে যদি আই থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে ওই সংখ্যাটা হলো একটা জটিল সংখ্যা। এখন আই এর মান হচ্ছে -1, এটা আপনারা মুখস্থ করে রাখবেন। কেন? কারণ জটিল সংখ্যায় মাইনাস রুটের ভিতরে -1 কে আই হিসাবে বা ইমাজিনারি নাম্বার হিসাবে বিবেচনা করা হয় বা ধরে নেওয়া হয়। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া কেন রুটের ভিতরে -1 কে ধরে নেওয়া হয়? দেখেন, আমাদের দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের জন্য আমরা বেশ কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নেই, তাই না? তো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু। এখন অনেকের আবার প্রশ্ন যে ভাইয়া তাহলে স্ট্যান্ডার্ড ভ্যালুটা কি? দেখেন, পৃথিবীতে যখন বাটখারা তৈরি হয় নাই, কেউ একজন প্রথমে 1 কেজি বাটখারাকে স্ট্যান্ডার্ড ভ্যালু হিসেবে ধরে নিছে। এরপর 5 কেজি কিভাবে তৈরি করলো, যে 1 কেজির যেটা 5 গুণ সেটা হচ্ছে 5 কেজি, তাই না? তাহলে দেখেন আমাদের এই 1 কেজি কিন্তু একটা স্ট্যান্ডার্ড ভ্যালু। তো অ্যাট দ্য সিমিলার ওয়ে জটিল সংখ্যার ক্ষেত্রে √that -1 একে হচ্ছে আই একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নেওয়া হয়েছে আর কি। তো দেখেন √1 সমান সমান যদি আই হয়, আমি উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে এই স্কোয়ার আর রুট হচ্ছে কাটা যাবে, আই স্কোয়ার সমান সমান কত, -1। আমরা জটিল সংখ্যা যখন কোনো একটা সংখ্যার ক্যালকুলেশন করব, তো তখন আই স্কোয়ার সমান -1 এটা আমরা ব্যবহার করব। ওকে, তো দেখেন আই স্কোয়ার সমান কত, -1। এখন আপনার একটা প্রশ্ন আসছে যে -8 কে ইমাজিনারি সংখ্যা আকারে প্রকাশ করো বা জটিল সংখ্যা আকারে প্রকাশ করো। তো এইটা আপনি কিভাবে প্রকাশ করবেন? যে আমি প্রথমে যদি লিখি -8 বা √that-8, তাই না? দেখেন আপনি কিন্তু কোন একটা সংখ্যা, ধরেন এরকম যদি থাকে যে 50, এই সংখ্যাটাকে আপনি চাইলে ভিতরে ভেঙে লিখতে পারবেন যে 25 × 2। এরপর আবার চাইলে এই √25 উপরে আবার 2 এর উপরে আপনি আলাদা আলাদা করে দিতে পারবেন, তাতে অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ √50 কে আপনি ক্যালকুলেটরে প্রেস করলে যে ভ্যালুটা পাবেন, √25 এবং √2 কে ক্যালকুলেটরে প্রেস করে যদি গুণ করে দেন তাহলে একই ভ্যালু পাবেন। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম যে রুটের ভিতরে কোনো একটা সংখ্যাকে আমরা চাইলে ভেঙে ভেঙে লিখতে পারি, তাই না? ভেঙে ভেঙে লিখে তাদের আলাদা যদি গুণফল বের করি তাহলে আমাদের মূল সংখ্যার সমান হবে। ওকে, এখন আমরা এই সেম স্ট্র্যাটেজিটা এখানে আমরা ফলো করব। তো চলুন দেখি। দেখেন -8, এর কিন্তু আমি লিখতে পারি যে এই মাইনাস রুটের ভিতরে -8, এটা আমি এভাবে লিখতে পারি না যে -1 গুণন হচ্ছে 8। এরপর আমি এই রুটটাকে আলাদা আলাদা দিয়ে দিলে এখানে দেখেন √-1, এখানে √8। আচ্ছা, আমি এই ব্যাপারটা কেন করলাম? কারণ আমরা জানি যে আমাদের ইমাজিনারি নাম্বার আই স্কয়ার সমান কত, -1, তাই না? ওকে, এবার দেখুন আই স্কয়ার যদি -1 হয় তাহলে আই সমান কত বলেন তো, √that-1। তো এখন আমাদের এই পার্টে আমরা একটু লক্ষ্য করি যে √that-1 এটুকুর পরিবর্তে কিন্তু আমি আই লিখতে পারি। এরপর √8, এটা আমি লিখতে পারি 4 × 2। আচ্ছা, কেন 4 × 2 লিখলাম? কারণ আমরা 4 জানি, 4 এর একটা বর্গমূল আছে, তাই না? সেটা হচ্ছে 2।
তো এই কারণে আমরা 4 গুণন 2 লিখলাম। এরপর এই রুটটাকে আমরা আলাদা আলাদা দিয়ে দিলাম, যে 4 এর উপরে রুট দিলাম, 2 এর উপরে দিলাম। এখন 4 এর উপরে যদি আমি রুট দেই তাহলে আমার কত হবে, বর্গমূল হবে 2 আর এখানে √2। তার মানে আমার আলটিমেট অ্যান্সারটা আসবে 2√2i। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করছি ক্লিয়ার, এখানে আর কোনো সমস্যা নাই। এরপরে দেখেন 41তম বিসিএস, 41তম বিসিএস একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে √8 এবং √1 এর মান কত। তো আমি √8 এর মানটা বের করলাম আগের ম্যাথটিতে আপনারা দেখেছেন। তো 2√2i এখন মাইনাস √1 এর পরিবর্তে আমি কি লিখতে পারি বলেন তো? আচ্ছা, এর পরিবর্তে আমি লিখতে পারি শুধু i, তাই না? আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা এইখানে আচ্ছা, এই ম্যাথটা আমি একটু এখানে আপনাদের করে দিই। দেখেন, √8 গুণন √, এটা মূলত √2, ঠিক আছে, এখানে 1 না। ওকে, তাহলে এখানে আমাদের কত হবে বলেন তো? এখানে হবে √2। তো দেখেন, রুটের ভিতরে -2, এর কিন্তু আমি লিখতে পারি -1 গুণন হচ্ছে √2, তাহলে এখানে আমার একটা রুট হবে। এবার √1 এইটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি বলেন তো? i লিখতে পারি, তাই না? ওকে, এই যেটুকুর পরিবর্তে আমি i লিখতে পারি, আর এখানে √2। এবার দেখেন, আমি √2 এইটুকুর পরিবর্তে আমি আমার আলটিমেট ফলাফল হচ্ছে √2i। এখন এই যে √2i এবং 2√2i, এর আমি গুণ করলে রুট আর রুট কাটা যাবে, একটা 2 বের হয়ে আসবে। কারণ আমরা জানি যে √2 সাথে √2 যদি গুণ করি তাহলে আমাদের ফলাফলটা আসে কত, 2। তাহলে 2 আর এই 2 গুণ করলে হবে 4, আর i আর i গুণ করলে হবে i²। তাহলে আমি 2 দুগুণে 4 আর i²। দেখেন, আমরা i² সমান কত শিখছি? i² সমান আমাদের -1, তাই না? এবার -1 গুণন 4, তাহলে আমার -4 আসবে অ্যান্সার। তো আশা করি জটিল সংখ্যা নিয়ে আর কোনো তেমন প্রশ্ন থাকার কথা না, বা প্রবলেম থাকার কথা না। মোট কথা, আমাদের রুটের ভিতরে যাই থাকুক না কেন, সেটাকে আমরা ভেঙে -1 ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করব। কেন? কারণ আমাদের i² এর মানটা বসানো লাগবে, বা -1 সমান কত, i, তাই না? আচ্ছা, আমাদের সেকেন্ড টপিক, মানে এই পার্টের আন্ডারে আমাদের সেকেন্ড সাব টপিক, সেটা হচ্ছে বিভাজ্য সংখ্যা বের করা। তো বিভাজ্য ব্যাপারটা কি? ধরেন আপনাকে যদি বলি যে 238, এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? দেখেন, এখন এই সংখ্যাটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, অথবা আপনার এমসিকিউ আসতে পারে নিচের কোন সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। তখন আপনার অপশন থেকে চুজ করা লাগবে, এরকম, তাই না? তো এরকম ধরনের প্রশ্ন দিবে, তো আমরা এগুলো কিভাবে সলভ করবো সেটা একটু দেখি। আচ্ছা, এই প্রশ্নগুলো আমরা দুই ভাবে সলভ করতে পারি। একটা হচ্ছে সরাসরি কিছু স্ট্র্যাটেজি অবলম্বন করে, আর একটা হচ্ছে সরাসরি আমরা ভাগ করে দেখব। দেখেন, আমি যদি সরাসরি ভাগ করার প্রসেসটা আপনাকে দেখাই, যেমন ধরেন 223 বা 238, একে যদি আমি ধরেন 7 দ্বারা ভাগ করি, দেখেন, প্রথমে 7 দ্বারা 2কে কিন্তু ভাগ যায় না, তার মানে আমি 2 এর পাশে নিয়ে আসলাম কত, 3, তার মানে আমার 23। 3 সাতা কত বলেন তো? 3 সাতা হচ্ছে 21, তাহলে আমার লিখলাম 21, কিন্তু আমার এখানে কত আছে, 23, বাট আমার অতিরিক্ত আছে কত, 2। এখন 2কে তো আমি 7 দ্বারা ভাগ দিতে পারি না, 2 এর পাশে আমি 8 নিয়ে আসলাম, 2 এর পাশে কত নিয়ে আসলাম, 8, সরি এটা হচ্ছে 7। আচ্ছা, বাংলা ইংলিশ গোলায় ফেলছি, তো একটু বুঝে নেবেন কষ্ট করে। তো 7 দ্বারা যদি আমি 28কে ভাগ করি তাহলে 4 সাতা কত, 28, তাই না? আচ্ছা, একটু ফরম্যাটে লিখে দিই, তার মানে আমাদের 34। দেখেন কত সহজভাবে আমরা একটা ভাগ করতে পারি। আপনি যত বড় ভাগ করেন না কেন, আপনি এই প্রসেসে কিন্তু করতে পারবেন। দেখেন, আমি ছোট ছোট করে আপনাকে একটু দেখাই আর একটা উদাহরণ দিয়ে। যে ধরেন বললাম যে এরকম যে ধরেন আমি 13 দিয়ে কিছুকে ভাগ করব,
13 দিয়ে ভাগ করব এরকম যে ধরেন এটাকে আমি 13 দিয়ে ভাগ করব 169 কে। তাহলে দেখেন আমার 13 দিয়ে আমি 1 কে ভাগ করতে পারতেছি না, তাহলে আমি নিয়ে আসবো কত 6, তার মানে 16। 16কে যদি আমি 13 দিয়ে ভাগ করি তাহলে আমার ফলাফল কত আসবে? প্রথমে 1 আসবে, অতিরিক্ত কত থাকবে বলেন তো? 3 থাকবে, তাই না? কেন? কারণ 16 মাইনাস 13 3। এরপরে 3কে কি আপনি 13 দ্বারা ভাগ করতে পারবেন? না, করলেও আমাদের দশমিক সংখ্যা চলে আসবে, তাই না? তো এখন আমরা এই 13, এই 3-এর পাশে আমরা 9 নিয়ে আসবো। তাহলে 3-এর পাশে যদি আমরা 9 নিয়ে আসি এটা হবে 39। তাহলে 39কে কিন্তু আমি 13 দ্বারা ভাগ করতে পারি। 3 তেরং কত? 39। তার মানে আমাদের ফলাফল কত? 13। তার মানে আপনি যে কোনো সংখ্যাকে চাইলে এভাবে করতে পারেন। এখন অনেকের আছে যে ভাইয়া আমার তো এত সময় নাই, আপনি তো খুব ইজিলি করে দিলেন, আমি এক কাজ করব, মুখস্থ করব, মুখস্থ করে আমার যতটুকু মনে রাখা দরকার ততটুকু রাখবো। তো তাদের জন্য কিছু স্ট্র্যাটেজি আমি এখানে দিয়ে দিয়েছি আমার বইয়ে। 2টা স্ট্র্যাটেজি পাবেন। দেখেন, একটা হচ্ছে আমরা মোটামুটি 1 থেকে 10 পর্যন্ত যে বিভাজ্য সংখ্যাগুলো আছে সেগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে অনেকটাই আর কি কভার হয়ে যাবে আপনার। দেখেন, 1 দ্বারা আমরা যে কোনো পূর্ণ সংখ্যাকে ভাগ করতে পারি, আর 2 দ্বারা শুধুমাত্র যেসব সংখ্যার শেষে জোড় ডিজিট আছে তাদেরকে আমরা ভাগ করতে পারি, তাই না? আচ্ছা, যেমন ধরেন আমি উদাহরণ দিলাম যে 14, কারণ 14 এর শেষে 4 কিন্তু জোড়, তাই না? তাহলে 14কে আমি 2 দ্বারা ভাগ করতে পারতেছি। আবার 56 এত। এখন কিছু কিছু সংখ্যা যাদের শেষে শূন্য আছে, তাহলে শূন্য কিন্তু একটা জোড় সংখ্যা। আপনারা কি জানেন কেন শূন্য জোড় সংখ্যা? কারণ দেখেন, শূন্যের পূর্বে আপনি যে কোনো সংখ্যায় বসান না কেন, ধরেন আমি বসাইলাম 13, তাহলে দেখেন এইটা কিন্তু একটা জোড় সংখ্যা, মানে শূন্যের পূর্বে আপনি যাই বসান না কেন সেই সংখ্যাটা অবশ্যই একটা জোড় হয়ে যায়। তার মানে শূন্য শেষে আছে এরকম যে কোনো সংখ্যাকে আমি 2 দ্বারা ভাগ করতে পারবো। যেমন ধরেন 5230, এটা কিন্তু 2 দ্বারা ভাগ যায়। এখন আপনি যদি চান যে ভাই আমাকে একটু ওই যে আগে প্রথমে যে নিয়মটা দেখালেন সেই নিয়মে এটা একটু ভাগ করে দেখান, দেখেন আমি একটু দেখাই যে 5230 একে যদি আমি 2 দ্বারা ভাগ দেই, তো প্রথমে 5কে 2 দ্বারা ভাগ দিলে কত হবে বলেন তো? 2 দুগুণী 4। তাহলে 5 হইতে হলে আমার আরো 1 দরকার, 1 রাখলাম। 2কে 1 দ্বারা ভাগ যায় না, তার মানে এই 2টাকে আমি এই পাশে লিখলাম, তাহলে 12। 6 দুগুণী কত? 12। ওকে, এরপরে 3কে কিন্তু 2 দ্বারা সরাসরি ভাগ যায় না, তার মানে 2 একে 2। তাহলে আমার এখানে কত থাকে? 1। 1-এর পাশে আমি শূন্যটা বসাইলাম, তাহলে 10। 5 দুগুণী 10, তাহলে 2615, তাই না? তো এভাবে কিন্তু আপনি চাইলে করতে পারেন সহজ ওয়েতে। আর যদি চান যে না আমি মুখস্থ রাখবো, সেটাও আপনি করতে পারেন, সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। তো আমার লেখা এই বইটি আপনাদেরকে এই 2টা ফিচারই দিয়েছে। কেউ আছে মুখস্থ করার জন্য খুব এক্সপার্ট, আবার কেউ আছে যে না ভাই আমি মুখস্থ করবো না, আমি টেকনিক্যালি ব্যাপারটা হ্যান্ডেল করব। তো তার জন্য আমার ওই স্ট্র্যাটেজিটা দেওয়া। এবার দেখেন, আমি 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কিছু বলে দিয়েছি। সেটা হচ্ছে কোন একটা সংখ্যা 3 দ্বারা তখনই বিভাজ্য হবে যদি ওই সংখ্যাগুলোর যে সবগুলো ডিজিট তাদের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়। যেমন ধরেন আমি যদি বলি 123, দেখেন যে 123 সংখ্যাটি আসলে 3 দ্বারা বিভাজ্য কিনা। হ্যাঁ, তখনই হবে যদি আমি এই সবগুলো ডিজিটকে যোগ করি, তাই না? ডিজিট কি, এটা কিন্তু আমি বাস্তব সংখ্যার একেবারে শুরুতে আলোচনা করেছি। তো 1 2 3 এর যোগফল হচ্ছে কত? 6। 6 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তার মানে 123 সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। আপনি চাইলে সরাসরি ভাগ করে দেখতে পারেন। যেমন দেখেন 123 একে 3 দ্বারা ভাগ করলে 3 4 কত? 12, আর 3 একে 3, 41 হবে, তাই না? ওকে, তো যেভাবে ইচ্ছা মনে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। 4 দ্বারা বিভাজ্য কোনো একটা সংখ্যা আমরা 4 দ্বারা তখনই বিভাজ্য বলবো যদি ওই সংখ্যার শেষের 2টা ডিজিট 4 দ্বারা বিভাজ্য হয়। যেমন দেখেন 112,
112 শেষের ডিজিট কত? 1 আর 2, এর দুইটাকে একসাথে আমি করলে আমি 12 পাই। 12 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, দ্যাট মিনস আমার 112 এই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। এখন একটা সংখ্যা 5 দ্বারা কখন বিভাজ্য হবে? যদি শেষে 0 অথবা 5 থাকে, তাহলে আমরা বলতে পারবো সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। এরপর দেখেন 6 দ্বারা বিভাজ্য যে সংখ্যা 3 এবং 2 এটা দ্বারা বিভাজ্য তারা 6 দ্বারা। কেন? কারণ দেখেন 6 কে যদি আমি ভাঙাই তাহলে মৌলিক গুণনীয়কগুলো পাই 3 এবং 2 এবং 3। তো 3 2 দ্বারা যাদের ভাগ করা যাবে 6 দ্বারাও তাদের ভাগ করা যাবে। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া তাহলে 3 কে তো 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 3 কে কি 6 দ্বারা আবার ভাগ করা যাবে? না, 3 থেকে তো বড় হতে হবে, তাই না? আচ্ছা, তো দেখেন আমরা এখন দেখব 7 দ্বারা ভাগ। আমি বলছি যে 7 দিয়ে আপনারা ভাগ করে দেখবেন। কিভাবে দেখবেন? ওই যে আমি যে স্ট্র্যাটেজিটা শিখাইছি, তাই না? 8 দ্বারা ভাগ, যে শেষে 3টা ডিজিট সেটা যদি 8 দ্বারা ভাগ যায় তাহলে বলবো যে আসলে ওই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। যেমন দেখেন এই বড় সংখ্যাটার শেষে 3টি ডিজিট কিন্তু 128। 128 কে কিন্তু আমি 8 দ্বারা ভাগ করতে পারি, তাই না? কিভাবে ভাগ করব? দেখেন 8 একে 8, তার মানে আমার এখানে 12 হইতে হলে আমার আর 4 দরকার। তো এখানে রাখলাম কত? 4 আর 8 কত? 48। 6 এটা কত? 48, তার মানে 16। 128 কে যদি আমি 8 দ্বারা ভাগ করি তাহলে আমার ফলাফল আসবে 16। তো আপনি এইভাবে চেক করতে পারেন, অথবা এত কষ্ট না করে টোটাল বড় সংখ্যাটাকে আপনি ভাগ করতে পারেন। দেখেন আমি যদি এই পুরো বড় সংখ্যাটাকে ভাগ করি, যে 2 9 6 1 2 8, এর যদি আমি ধরেন 8 দ্বারা ভাগ করি তাহলে প্রথমে 29 আমরা লিখবো যে 3 8 24, তাই না? তাহলে 24 আর আমার 29 হতে হলে কত লাগে? আর 5। তো 5 এর পরে আমি 6 নিয়ে আসলাম পরবর্তী সংখ্যাটা, তাহলে 56। তাহলে 7 8 কত? 56, তাহলে হয়ে যাচ্ছে। এবার আবার নিয়ে আসলাম 1, 1 যায় না, তাহলে 1 2 12, তার মানে লিখবো 1, তাহলে ওখানে 4 থাকে আর এইখানে নিয়ে আসলাম আবার 8। 6 কত? 48, তাই না? তো এইভাবে কিন্তু আমরা বড় বড় সংখ্যাগুলোকে ভাগ করতে পারি। তো আমি মনে করি যে আপনি যদি টেকনিক্যাল স্টুডেন্ট হন, তো এ সকল মুখস্থ না করে সরাসরি ভাগ করার স্ট্র্যাটেজিটা জানা আপনার দরকার। আচ্ছা, 9 দ্বারা বিভাজ্য। আচ্ছা, আমি যে ভাগ প্রক্রিয়াটা দেখাচ্ছি এটা কিন্তু আমার একটু পরে দেয়া আছে ফর্মুলা কিভাবে করবেন, বাট পাঠকদের সুবিধার্থে আমি 2টা স্ট্র্যাটেজি এখানে দিয়ে দিয়েছি। তো দেখেন একটা সংখ্যা 9 দ্বারা কখন বিভাজ্য হবে? যেসব সংখ্যার ডিজিটগুলো যোগফল 9 দ্বারা বিভাজ্য তারা 9 দ্বারা বিভাজ্য। যেমন 36, এই বেচারা 9 দ্বারা বিভাজ্য। কেন? কারণ 3 এবং 6 এর যোগফল হচ্ছে 9। তো এই 9 কে আমি 9 দ্বারা ভাগ করতে পারি, তার মানে এখানে এই 36 বা 369 এর সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। তো তারপর দেখেন 10 দ্বারা বিভাজ্য, যে একটা সংখ্যা তখনই 10 দ্বারা বিভাজ্য হবে যখন সংখ্যাটার শেষে 0 থাকবে। যেমন 10 100 200 50 এটসেট্রা। ওকে, এখন আমাদের ফর্মুলা 2। তো 2 নং ফর্মুলা আমি যেটা বলছি যে আমাদের যে এমসিকিউ থাকবে সে অপশন থেকে যে কোনো একটা সংখ্যা নিতে হবে। নেয়ার পর এখানে একটু মিস্টেক আসছে। নেয়ার পর আমরা ওই সংখ্যাটাকে আমাদের যেটা দ্বারা বিভাজ্য বলছে সেটা দ্বারা আমরা ভাগ করে দেখব, চেক করে। এখানে ভাগটা কিভাবে করব সেটা আমি দেখাইছি আপনাদের। হ্যাঁ, এখানে লেখা আছে, আপনি একটু পড়ে নেবেন। ওই যে আমি যে বড় বড় সংখ্যার ভাগ করি কিভাবে সেটা এখানে পুরো এক্সপ্লেইন করা আছে, সেটা আপনারা একটু দেখবেন। আচ্ছা, এরপর আমাদের এই টাইপের আমাদের শেষ সাব টপিক সেটা হচ্ছে ভাজক সংখ্যা। ঠিক আছে, একটা সংখ্যাকে দেখবেন, যেমন আমি যদি 12 বলি, 12কে কিন্তু অনেকগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যেমন 1 দ্বারা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা, 4 দ্বারা, 12 দ্বারা। এখন বিভাজ্য তো অনেকগুলো দ্বারা, আমি চাচ্ছি যে আসলে কতগুলো দ্বারা ভাগ করা যায় সেটা বের করতে। তো আমরা এই সাব টাইপে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, তো চলেন আমরা শুরু করি। যেমন একটা সংখ্যার মোট ভাজক আমরা তখন বের করতে পারবো যখন তাদের মৌলিক গুণনীয়ক থাকবে এবং মৌলিক গুণনীয়কের ঘাতের সাথে আমি 1 যোগ দিব।
যেমন ধরেন আমি উদাহরণ দিই, তাহলে আর ভালো করে বুঝতে পারবেন। যে আপনাদের একটা প্রশ্ন করা হলো যে এমসিকিউতে, যে 12 এর ভাজক সংখ্যা কয়টা। প্রথমে 12কে মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ দিবেন, যেমন 2 দ্বারা ভাগ দিলে 6 হয়, আবার 2 দ্বারা কত 3 হবে। কখনো এরকম করবেন না যে 4 দ্বারা ভাগ দেওয়া যাবে না, কিন্তু কেন? 4 কিন্তু মৌলিক না, আমি কিন্তু বলে দিছি যে মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ দিতে হবে, কিন্তু 4 তো মৌলিক না। আপনি 2, 3, 5 এগুলো দিয়ে ভাগ দিবেন, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমি যদি এটা ভাগ করি তাহলে আমাদের 2 গুণন 2 গুণন 3। এখন 2 আর 2 গুণ করলে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2, তাই না? গুণন 3। এখন দেখেন আমি কিন্তু বলছি আপনাদের একটা সূত্র, যে মৌলিক গুণনীয়কের ঘাত। বলেন তো এখানে 2 এর ঘাত কত, 2, আর 3 এর ঘাত কত, 1। তার মানে দেখেন 2 এর ঘাত প্লাস 1, 3 এর ঘাত বা সূচক প্লাস 1, তাহলে 2 এর ঘাত ছিল কত, 2, আর সূত্রের অতিরিক্ত 1, আর 3 এর ঘাত ছিল 1। দেখেন 3 এর ঘাত 1 কেন? কোন একটা সংখ্যার ঘাত কিছুই না মানে তার উপর একটা 1 আমরা বিবেচনা করতে পারি, তাই না? হ্যাঁ, কেন বিবেচনা করতে পারি? কোন একটা কিছুর উপরে, সংখ্যার উপরে পাওয়ার 1 মানে কি, সংখ্যাটা একবার গুণ। তাই সংখ্যাটা যদি নিজের সাথে একবারই গুণ হয়, একবার গুণ হওয়া মানে ওই সংখ্যাটাই, তাই না? যে 1 মানে এখানে 3 একটা আছে, আমি যদি 3 এর পাওয়ার 2 বলি, এটা এখানে 3 আছে 2টা, তবে গুণাকারে আছে। ওকে, 3 আছে 2টা। তাহলে দেখেন টোটাল কয়টা আমাদের, 6টা হলো, তাই না? ওকে, তো এইবার আমরা একটু প্রুফ করব যে আসলে আমাদের যে 12 এর 6টা ভাজক বের করলাম সেটা আসলে সত্য কিনা। দেখুন, 12কে আমি লিখতে পারি 12 গুণন 1 গুণন 12, অথবা 2 গুণন 6, অথবা লিখতে পারি 3 গুণন 4। এই সবগুলোকে যদি আপনি একত্রিত করেন দেখেন, তাহলে কিন্তু 1, 2, 3, 4, 6, 12 টোটাল কয়টা পাবেন, 6টা। আচ্ছা, তাহলে আমাদের বিগত বিসিএস বলেন, নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, বা পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে পরীক্ষাগুলো হয়, বা আপনি আইবি এর আন্ডারে যে পরীক্ষাগুলো হয়, সেখানে প্রশ্নগুলো কিভাবে হয় এই পার্ট থেকে বা সাবটাইপ থেকে। তো সেখানে আপনাদের প্রশ্ন করা হবে এরকম যে 27 এর ভাজক সংখ্যা কয়টা। তো দেখেন 27কে আমি 3 দ্বারা ভাগ করলে, কারণ আমি বলছি যে মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করতে হবে, তাই না? তো মৌলিক গুণনীয়ক গুলা কি কি আছে আমাদের, 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, এগুলো দিয়ে ভাগ করতে হবে, ডট ডট 11 সামথিং, তাই না? তো এবার আমি 3 দ্বারা ভাগ করলাম, ভাগ করার ফলে আমার কত আসলো, 9। 9কে আবার 3 দ্বারা ভাগ করলাম, 3। তাহলে 3টা 3 আসলো। 3টা 3কে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 3। এখন আমাদের সূত্রটা কি ছিল, যে মৌলিক গুণনীয়কের ঘাত যোগ 1, তাই না? তাহলে মৌলিক গুণনীয়কের ঘাত যোগ হচ্ছে 1, তাহলে আমাদের মৌলিক গুণনীয়ক ছিল 3, 3 এর ঘাতও ছিল 3, যোগ 1, তার মানে 4টা। দেখেন আমি যদি প্রুফ করি 1 গুণন 27, 3 গুণন 9, টোটাল আমাদের এই 4টা ভাজকই বিদ্যমান, এর বাইরে আর কোনো ভাজক নেই। তো আমাদের এই টাইপটা শেষ হলো। এখন আমরা এই সেম টাইপের, আমাদের বই যেহেতু এভাবে সাজানো যে প্রত্যেকটা টাইপের বিগত বিসিএস প্রশ্ন, বিগত নিবন্ধন প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন আলাদা আলাদা, এবং পিএসসি অন্যান্য প্রশ্নগুলো আলাদা, তাহলে আমরা এখন শুধুমাত্র এই পার্টের বিগত বিসিএস প্রশ্নগুলো একটু দেখবো কয়েকটা। দেখেন 46 একটা প্রশ্ন আসছে, খুবই খুবই হার্ড একটা প্রশ্ন। অনেকে আসলে এত তাড়াতাড়ি এটা চিন্তা করতে পারবে না। দেখেন, যে বলছে 1 হতে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। আমি এই ম্যাথটা করার জন্য আপনাদের আগে একটু কিছুটা থিওরি দিয়ে দিয়েছি। যে থিওরি এভাবে দিয়েছি যে মনে রাখবেন যে কতগুলো সংখ্যা দ্বারা তখনই ওই সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো বা ভাগ করা যাবে যখন ওই সংখ্যাটি হবে সংখ্যাগুলোর লসাগু। যেমন ধরেন আমি যদি বলি যে 2, 4 এবং 6, এই সংখ্যাগুলো দ্বারা আমি কাকে ভাগ করতে পারবো, অবশ্যই এই সংখ্যাগুলোর লসাগু যে হবে তাকে। যেমন ধরেন 2, 4, 6 লসাগু 12, আমি কিন্তু 12কে 2 দ্বারা ভাগ করতে পারবো, 4 দ্বারাও ভাগ করতে পারবো, আবার 6 দ্বারাও ভাগ করতে পারবো, তাই না? তাহলে দেখেন এটা আমি কেন পড়াচ্ছি আপনারা একটু পরে বুঝতে পারবেন। এই থিওরিটা আমি কাজে লাগাবো মেনলি। এখন দেখেন শুধুমাত্র 12কে যে ভাগ করা যাবে এমনটা নয়। 12র যে গুণনীয়ক গুলা বা 12র যে গুণিতক, যেমন 12 অক্ষে 12,
অথবা 12 দুগুণে 24, 24 সংখ্যাটিকেও আপনি 2, 4, 6 এটা দ্বারা ভাগ করতে পারবেন। আবার 3 বারং 36, 36 কেও আপনি 2, 4, 6 এটা দ্বারা ভাগ করতে পারবেন। আবার 12 গুণন 4 48, 12 গুণন 5, 12 গুণন 6, আপনার যতগুলো সংখ্যা হয় সবগুলোকে আপনি 2, 4 এবং 6 দ্বারা ভাগ করতে পারবেন। এখন এই স্ট্র্যাটেজি বা এই রুলসটা আপনাকে কেন আমি বললাম এখানে, বা থিওরিটা কেন আলোচনা করলাম, তো চলুন আমাদের প্রশ্ন কি বলছে যে 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। আচ্ছা দেখেন 30 দ্বারা বিভাজ্য, 16 দ্বারা বিভাজ্য নয়। ওকে, এবার আসি যে 1000, 1 থেকে 1000 এর মধ্যে আসলে আমাদের কয়টা সংখ্যা আছে যেটা আমরা 30 দ্বারা ভাগ করতে পারবো? 1 থেকে 1000 পর্যন্ত মোট সংখ্যা আছে আমাদের কয়টা বলুন তো? 1000টি। এবার যেহেতু বলছে 30 দ্বারা ভাগ করা যাবে, তার মানে 30 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা আছে আমার 33টি, সেটা আমরা একটু বের করলাম। এবার আসেন 30 এবং 16 উভয় দ্বারা ভাগ করা যাবে এরকম কয়টা সংখ্যা আমরা বের করি। তো 30 এবং 16 উভয় দ্বারা ভাগ করা যাবে, তাদের লসাগু কত হলো? 240। কিভাবে? আমি 2 দ্বারা ভাগ করলে 15 আর এখানে 8, তিনটা যদি গুণ করি তাহলে 240। এবার দেখেন শুধু 240 কে কি 30 এবং 16 দ্বারা ভাগ করা যাবে? না, 240 এর সাথে 1 গুণ করলে যেটা হবে, 2 গুণ করলে যেটা হবে, 3 গুণ করলে যেটা হবে, সেই সংখ্যাগুলোর দ্বারাও আমি 30 এবং 16 কে ভাগ করতে পারবো। দেখেন 240 গুণন 1, 240 গুণন 2 অর্থাৎ 480, 240 গুণন 3 720, 240 গুণন 4 960। এই সংখ্যাগুলো দ্বারা আমরা 240 গুণন 5 1200, কিন্তু আমার সংখ্যা লাস্ট কত আসে? 1000 অব্দি, তাই না? তার মানে আমার 5 নেওয়া যাবে না। তার মানে আমরা সংখ্যা পেলাম কয়টা? 1টা 2টা 3টা 4টা। এই 4টা সংখ্যাকে আপনি 30 এবং 16 দুটি দ্বারাই ভাগ করতে পারবেন। আচ্ছা দেখেন 30 এবং 16 উভয় দিয়ে ভাগ করা যাবে এমন সংখ্যা আছে 4টা। আর আমরা একটু আগে দেখলাম যে শুধুমাত্র 30 দিয়ে ভাগ করা যায়, শুধুমাত্র 30 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা পেয়েছি কটা? 33টি। এই যে দেখেন আমি প্রথমে বের করে নিয়েছি, শুধুমাত্র 30 দিয়ে বের করে, এই যে 30 দিয়ে ভাগ করা যায় এমন কটা পেয়েছি? 33টি। ওকে, তাহলে 30 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা যদি 33টি হয় এবং 30 16 উভয় দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা যদি 4টা হয়, তাহলে এই 4টা যদি আমি বাদ দেই, বাকি যে 29টা সংখ্যা থাকবে সেই 29টা সংখ্যাকে 16 দিয়ে ভাগ করা যাবে না। তার মানে আমাদের ফলাফল কত? 29। দেখেন কত সহজ করে আপনাদেরকে শেখানো হয়েছে। এই যে স্ট্র্যাটেজিগুলো, এগুলা কিন্তু আপনারা আমার লেখা এই বইটি লজিক ম্যাথ বইটিতে পেয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত এরকম কোনো বই আমার চোখে পড়ে নাই অ্যাজ এ রাইটার হিসাবে, কারণ আমি একজন রাইটার এর পাশাপাশি একজন ক্যান্ডিডেট পরীক্ষার্থী। তো আমি আমার জায়গা থেকে এখনো এরকম বই ফিল করিনি। যদি আপনারা এরকম বই পেয়ে থাকেন অবভিয়াসলি আমাকে গাইড করবেন যে ভাই আপনি এই বইটা দেখতে পারেন, এই বইটা আপনার লেখা বই থেকে ভালো, অবভিয়াসলি আমি সেটা রিসিভ করব। আচ্ছা দেখেন, তো মাইনাস আই টু দি পাওয়ার মাইনাস 49 এর মান কত? তো আমরা বেসিক্যালি যখন জটিল সংখ্যার ক্যালকুলেশন করবো একটা জিনিস মনে রাখবো যে আই স্কোয়ার সমান কত? -1, তাই না? তো এটা তো আমরা থিওরি পার্টে পড়ে আসলাম। দেখেন আই টু দি পাওয়ার 49, আমি একে মাইনাস যদি থাকে সূচকের নিয়ম অনুযায়ী আমাদের এরকম এ টু দি পাওয়ার মাইনাস এন, এটা কিন্তু আমি লিখতে পারি 1/a টু দি পাওয়ার n, তাই না? মাইনাসটার কারণে এটা 1 হয়ে যায়। তো আমরা আই টু দি পাওয়ার মাইনাস 49 এটাকে আমরা লিখতে পারি 1/i টু দি পাওয়ার 49। এবার দেখেন আই টু দি পাওয়ার 49কে আমি 48 গুণন i লিখলাম। হ্যাঁ লেখা যায়। আই টু দি পাওয়ার 49 মানে কি? যেখানে i আছে 49টি, তাহলে আমি 48টি আর একটি 49টি লিখলাম। 48কে লেখা যায় 2 এর পাওয়ার 24। কেন? কারণ দেখেন আই স্কোয়ার মানে কি? -1, তার উপর আমি 24 লিখলাম, কারণ এই আই স্কোয়ারের পরিবর্তে আমি এখানে -1 বসাবো এবং তার পাওয়ার 24 i। দেখেন -1 এর পাওয়ার 24 মানে কি? -1 এর উপরে যদি জোড় সংখ্যক পাওয়ার হয় তাহলে 1 হয় ফলাফল, বিজোড় হলে -1 হয়, এটা মনে রাখবেন। কেন? দেখেন -1 গুণন -1, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 1, জোড় থাকলে এরকমই হবে। আচ্ছা তাহলে এটার মান 1 হবে, তাহলে 1/i। আচ্ছা
কিন্তু আমার প্রশ্নে তো 1/i নাই। আছে দেখেন তো, নাই কিন্তু, এটা একটু মিস্টেক হচ্ছে, 1/i। ওকে, আচ্ছা এখানে একটু কারেকশন করি আমি। দেখেন তাহলে এখানে আমি কাটাকাটি করলে আমার 1/কত i হয়, 1/i। আমি উপরে এবং নিচে যদি i দ্বারা গুণ করি তাহলে হবে i ডিভাইডেড বাই নিচে i স্কয়ার, এই যে লাইনটা। এরপর আমি i স্কয়ার সমান কি লিখতে পারবো বলেন তো, -1। -1 দ্বারা i কে যদি ভাগ করি তাহলে -i, দ্যাট মিন্স আমাদের অ্যান্সার হবে ঘ। এখন আমরা আমাদের যে কোর্স লঞ্চ করেছি, সেই কোর্সে আমরা হচ্ছে প্রত্যেকটা পার্টের বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, সবগুলো প্রশ্ন আমরা সেখানে সলভ করে দিব। কিন্তু ভিডিওর লেন্থ এখানে বড় হওয়ার কারণে আমি এখানে বিসিএস পার্টের আর প্রশ্ন সলভ করছি না। এখন আমরা এই সেম পার্টের প্রাইমারি প্রশ্নগুলো একটু দেখবো। দেখেন তো এখানে কি বলছে, সেম পার্টের যে বলছে যে, দেখেন প্রাইমারি প্রশ্ন এই পার্টের বলছে যে এই পার্ট থেকে প্রাইমারিতে আসলে প্রশ্ন আসে না, তাই যারা শুধু প্রাইমারি প্রিপারেশন নিয়েছেন তারা এই পার্ট বাদ দিয়ে পড়তে পারেন। আসলে লজিক ম্যাথ বইটি, আমার লেখা লজিক ম্যাথ বইটি এভাবেই সাজানো যে আপনি দেখা মাত্রই বুঝতে পারবেন যে কোন অধ্যায়টি আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং কোন অধ্যায়টি গুরুত্বপূর্ণ নয়। এরপর নিবন্ধন প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন আসে না। ইসি অন্যান্য প্রশ্ন আসে। দেখেন খুব কঠিন একটা প্রশ্ন আমাদেরকে সলভ করে দিই, সেটা হচ্ছে 2025 সালের এনএসআই সহকারী পরিচালক একটা প্রশ্ন আসছে যে 7^11, 7^111, 7^111, এইটাকে আপনি ভাগ করবেন 8 দ্বারা, তাহলে ভাগশেষ কত হবে? দেখেন আমি যদি আপনাকে বলি যে 3কে 13 দ্বারা ভাগ করো, সরি 13কে 3 দ্বারা ভাগ করো, তাহলে কিন্তু ভাগশেষ কত হবে বলেন তো? 1। দ্যাট মিন্স আমার ফলাফল 1। আমার ভাগ ফল চাই না, কিন্তু আমার কি চাইছে, রিমাইন্ডার। ফাইন্ড দ্য রিমাইন্ডার when এত এত is divided by 8। অনেকে ভাবে যে এখানে মনে হয় ভাগ ফল চাইছে, কিন্তু না, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, তো আমাদের কি চাইছে, রিমাইন্ডার বা ভাগশেষ। তো এত বড় ম্যাথ আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে সলভ করবো, চলুন আমরা দেখি। দেখেন আমি এখানে কিছু স্ট্র্যাটেজি অবলম্বন করব। সেটা হলো 7 এর পর যখন 1 হয় তখন ফলাফলটা কত বলেন তো, 7। এই 7 কে আমি যদি 8 দ্বারা ভাগ দিই তখন আমার ভাগশেষ কিন্তু 7। কিভাবে হলো দেখেন, 7 কে আমি যদি এত দ্বারা 8 দ্বারা ভাগ দিই তাহলে ভাগফল তো যায় না, 0 কত একটা দশমিক আনলে আমার এখানে একটা শূন্য দিতে হয়, তাই না? আচ্ছা তাহলে 8 নং কত বলেন তো? না, আমি যদি 8 8 কত, 8 8 64, তাই না? 8 8 64, 7 8 56, 8 8 64। দেখেন এবার 64। আচ্ছা এখানে একটা বিষয় ফলো রাখবেন যে এখানে এটা দরকার নেই আপনাদের এত কঠিন করে করার, যে যখন আমি 8 কে 7 দিয়ে ভাগ করব, অর্থাৎ 7 কে আমি 8 দিয়ে ভাগ করব, তখন দেখেন ভাগ যদি না যায় তাহলে এটি হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষ। আবার দেখেন যদি ধরেন এরকম হইতো যে এখানে 7 না হয় 9, তখন এটা থেকে এটা বিয়োগ দেওয়ার পরে বাকি যেটা থাকবে সেটাই হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষ। সহজ উপায় মনে রাখার। এবার দেখেন 7 এর পর স্কয়ার মানে কি 49, 49 কে যদি 8 দ্বারা ভাগ দিই তাহলে কত হবে বলেন তো? যেমন 6 কত 48, তাহলে আমার 1 থাকে, তাই না? ভাগশেষ কত, 1। আবার 7 টু দি পাওয়ার কিউব, একে লেখা যায় 243, 8 দ্বারা ভাগ দিলে আমার ভাগশেষ কত, 87। তাহলে একটা জিনিস ফলো করেন, যখন 7 এর পাওয়ার 1 মানে বিজোড়, তখন আমার ভাগশেষ 7। যখন 7 এর পাওয়ার জোড় মানে 2, তখন আমার ভাগশেষ 1। যখন 7 এর পাওয়ার বিজোড় তখন আমার ভাগশেষ 7, মানে বিজোড়ের জন্য 7, জোড়ের জন্য 1। এবার আসেন আমাদের মেইন ম্যাথটাতে চলে যাই, যে 7 এর পর 11 তার মানে বিজোড়, এখানে আমাদের ভাগশেষ কত, 7। 7 এর পর বিজোড় তার মানে ভাগশেষ 7, 7 এর পর বিজোড় তার মানে ভাগশেষ 7। একে আমি 8 দ্বারা ভাগ দেব। এখন দেখেন সবগুলো 8 কে যোগ করব। যোগ কেন করব, কারণ আমাদের কিছু অপশনে দেয়া আছে কিন্তু যোগ। হ্যাঁ, তাহলে 21 8, 21 কে আবার যদি আমি 8 দ্বারা ভাগ করি তাহলে 8 দুগুণে কত, 16।
আর 5 থাকে অবশিষ্ট। দ্যাট মিনস এই ম্যাথটির অ্যান্সার হচ্ছে 5। তো দেখেন লজিক ম্যাথ এত সুন্দর সুন্দর স্ট্র্যাটেজি অবলম্বন করে আপনাদের প্রত্যেকটি ম্যাথ সলভ করে দিচ্ছে। ওকে, এরপরের দেখেন অনেকগুলো ম্যাথ আছে এখানে, যে 36-এর কয়টি ভাজক আছে, আমরা মৌলিক গুণনীয়কগুলো বের করব, বের করে তার ঘাত প্লাস 1 ঘাত প্লাস 1 দিয়ে গুণ করে দিব 9টি, তাই না? এবার প্রত্যেকটি ম্যাথ এখানে পেয়ে যাবেন। ইভেন এরকম পাবেন যে 25 সালের ম্যাথ 24, 23, 22 এভাবে করে সাজানো, অনেক সুন্দর করে সাজানো। আপনি দেখা মাত্রই বুঝতে পারবেন যে কোন পার্টটি আপনাদের কোন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তো মোটামুটি বাস্তব সংখ্যার আমাদের এটাই ছিল শেষ টাইপ। এরপর আমরা মডেল টেস্ট ফিচারটা দিয়ে দিয়েছি। কেন? কারণ একটা ক্যান্ডিডেট সে অনেকগুলো ম্যাথ সলভ করার পরে সে চাইবে যে আমি নিজেকে একটু যাচাই করি, তখন কিন্তু আপনি চাইলে মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।